আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের নাম প্রবাসী। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি এবং আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। বরাবরের মতো আমাদের দুজন সম্মানিত অতিথি আছেন, একজন স্টেজে উপস্থিত আছেন এবং একজন সুদূর পোল্যান্ড থেকে আমাদের সাথে জুমের মাধ্যমে আমাদের সাথে জয়েন করবেন, আপনাদের সাথে কথা বলবেন। তো চলুন আগে পরিচয় পর্বটা সেরে নিই। আজকে আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের সামি সানাউল্লাহ ভাই। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য এবং এনটিভির দর্শকদেরকে আসসালামু আলাইকুম। ভাইয়ের একটু সবাইকে আপনি সবাই জানেন, উনি অত্যন্ত পরিচিত মুখ, বিশেষ করে ট্রাভেল এজেন্টের দিক দিয়ে অবশ্যই উনি অনেক পুরাতন, ওনাদের ব্যবসা অনেক পুরাতন, আপনারা সবাই জেনে থাকবেন। ট্রাভেল লিঙ্কের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর উনি, এবং একই সাথে সানাউল্লাহ ভাই বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্টের যে অ্যাসোসিয়েশন আছে ইউকেতে, সেটা সম্মানিত সভাপতি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি আসার জন্য ভাই। ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন, যুক্ত আছেন সুদূর পোল্যান্ড থেকে জুমের মাধ্যমে, উনি আপনাদের সাথে কথা বলবেন। আমাদের সম্মানিত মাসুদুর রহমান তুহিন ভাই। মাসুদুর রহমান তুহিন ভাই পোল্যান্ড থেকে জয়েন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদুর রহমান তুহিন ভাই পোল্যান্ডে অনেকটাই পরিচিত মুখ, আপনারা সবাই জেনে থাকবেন যারা পোল্যান্ডে আছেন। উনি ওখানকার একজন বিজনেস এন্টারপ্রেনার এবং অর্গানাইজার। তো মাসুদুর রহমান তুহিন ভাইয়ের সাথে আমরা একক্ষণ পরে কথা বলবো। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলতে চান, সম্মানিত মেহমানদের সাথে কথা বলতে চান, অথবা আপনার কথা কমিউনিটিতে ছড়িয়ে দিতে চান, টিভি স্ক্রিনে আপনারা আমাদের স্টুডিও হটলাইন নাম্বার দেখতে পাবেন। আপনারা সেই নাম্বারে ডায়াল করে আমাদের সাথে কথা বলতে পারবেন অন এয়ারে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ বিমান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি আকাশে শান্তির নীড়, অথবা ছোট হয়ে আসছে পৃথিবী। আমরা 80-র দশকে 90-এর দশকে এই অ্যাডভার্টটা আমরা প্রায়ই আমরা টেলিভিশনে দেখতাম। সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে আমরা আজকে কথা বলবো। তার আগে ছোট্ট একটু উপস্থাপনা বা সূচনা বক্তব্যে আমি যেই বিমান সম্বন্ধে একটু আলোকপাত করতে চাই। বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর, বিজয় দিবস, এবং তার ঠিক 2.5 সপ্তাহের মতো পরেই জানুয়ারি 4 তারিখেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এস্টাবলিশ করা হয়েছিল, এবং তার ঠিক 1 মাস পরে 4 ফেব্রুয়ারি বিমানের প্রথম আভ্যন্তরীণ ফ্লাইটটা শুরু হয়েছিল। সেটা হচ্ছে জানুয়ারি 4 তারিখ এস্টাবলিশ করা হয়েছিল, ফেব্রুয়ারি 4 তারিখ প্রথম ফ্লাই করা হয়েছিল ডোমেস্টিক আভ্যন্তরীণ ফ্লাইটটা, এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ঠিক আরও 1 মাস পরে মার্চে, সেই 1972 সালেই আমাদের বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটা উড়েছিল আকাশে। এটাই তো আকাশে শান্তির নীড়। প্রথম স্লোগানটা কি ছিল তোর মনে আছে? সঠিকভাবে আমার এই সময় এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু লোগোটা কিন্তু ডিফারেন্ট ছিল কিছুটা। বলাকাটা ছিল না, বলাকাটা ছিল কিন্তু একটু ভিন্ন রূপে ছিল। একটু বলাকাটা আবার, যেহেতু আপনি লোগোটার কথা বললেন, লোগো যিনি ডিজাইন করেছিলেন তা ওনার নামটা না বললেই নয়। উনি আমাদের শ্রদ্ধেয় কামরুল, ভদ্রলোকের নাম আমার কাছে লেখা ছিল, কামরুল হাসান সাহেব এই লোগোটা ডিজাইন করেছিলেন। বর্তমানে বাংলাদেশের 8টি আভ্যন্তরীণ রুট বা ডোমেস্টিক যে ফ্লাইটগুলো আছে, রুটগুলো আছে, 8টি রুটে বাংলাদেশ বিমান তার সেবা চালিয়ে যাচ্ছে, এবং 20টিরও অধিক ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে ওরা ট্রাভেল করছে। তো এই ছোটোখাটো বৃত্তান্ত, যে আমি আবারও বলি, 1971 সালের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ঠিক 2.5 সপ্তাহের মতো পরে 4 জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে প্রতিষ্ঠিত হয়েছিল, এস্টাবলিশ হয়েছিল, তার ঠিক 1 মাস পরেই তো ফেব্রুয়ারি 4 তারিখে 1972 সালে প্রথম ফ্লাইটটা করা হয় আভ্যন্তরীণ রুটে, এবং তারও 1 মাস পরে, এটা সম্ভবত মার্চের 7 তারিখ, না সম্ভবত না, এটা লিখে আছে মার্চের 7 তারিখ ইন্টারন্যাশনাল ফ্লাইটটা শুরু করেছিল বোয়িং 707 থেকে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
আমরা প্রবাসী হিসাবে শুধু যুক্তরাজ্য বা ইউরোপের প্রবাসী না, প্রবাসী বাংলাদেশের বাইরে আমরা যারাই আছি, যত প্রবাসী আছে, আমরা তাদের সবার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি এবং বিভিন্ন সময় আমাদের দেশের বিভিন্ন সার্ভিস নিয়ে আমরা কথা বলে থাকি। আপনারা অবগত থাকবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হচ্ছে যে অফিসিয়াল ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, পতাকাবাহী, হ্যাঁ, যে জাতীয় পতাকাবাহী হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অফিসিয়ালি ওটা ক্যারি করে থাকে এবং এটা আমাদের অনেক আবেগের জায়গা, অনেক গর্বের জায়গা, তাই না? তো এখন এই গর্বের জায়গা থেকে যে আমরা যে সার্ভিসটা পাচ্ছি, এইটা নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। যে আমরা অবশ্যই ছোটখাটো শর্টকামিং সবসময় থাকে, সব বিষয় নিয়ে সব বিষয় থাকে এবং এসব বিষয় আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সার্ভিস ইমপ্রুভমেন্ট আমরা করে থাকি, তাই না? তো সমালোচনা বা গঠনমূলক সমালোচনা আমরা করবো ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা কিন্তু আপনাদের বিমান সম্বন্ধে আপনাদের প্রত্যাশা, আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের যে আবেগের জায়গাটা অথবা আপনারা যে সার্ভিসটা পাচ্ছেন সেখানে ভালো লাগা, খারাপ লাগা, এগুলি নিয়ে আপনারা কথা বলবেন আজকে আমাদের এই স্টুডিওতে। আমাদের সম্মানিত মেহমান আমাদের সামি ভাই এখানে আছেন এবং তুহিন ভাই আছেন আমার সেই সুদূর পোল্যান্ড থেকে। তো সামি ভাই, আমরা শুরু করি একটু। আপনি তো এই ট্রাভেল এজেন্ট বা এই লাইনে অনেক বছর, তাই না? 3 দশকের উপরে। 3 দশক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। 3 দশক, আমাদের দর্শকের অনেকে জন্মই তখন হয় না যখন শুরু করেছিলেন। আপনি কি শুরুতেই ইংল্যান্ড থেকে শুরু করেছিলেন না? আমি এই বাংলাদেশ থেকে আমি কোয়ালিফাই করেছি। আমি সেই স্পেশালিস্ট কোর্স প্রশিক্ষণ নিয়েছিলাম, নেওয়ার পরে এখানে এসে আরো প্রশিক্ষণ নেই, সে আরো বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার পরে আমি কন্টিনিউ করি এবং আমি এক পর্যায়ে ছিলাম সিটি অফ লন্ডন কলেজের হেড অফ ট্রাভেল স্টাডিজ এবং আমি শেখাতাম সেখানে যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম স্টাডিজগুলো আমি শেখাতাম, যে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং ইউনিভার্সাল ফেডারেশন অফ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশনের যে স্ট্যান্ডার্ড এবং অ্যাডভান্স ডিপ্লোমা আমি শেখাতাম সেই সময়। ধন্যবাদ ভাই। সাইম ভাই, আপনারা একটুখানি শুনিয়ে ফেললেন ওনার জীবন বৃত্তান্ত। মাশাআল্লাহ, অনেক হাইলি কোয়ালিফাইড একজন মানুষ, স্পেসিফিক্যালি এই পার্টিকুলার ডিপার্টমেন্টে, তাই না? তো ভাই, আপনার অভিজ্ঞতা কি আপনার বিমান সম্বন্ধে? আপনার ওভারঅল যদি আমরা বলি যে আপনি এই সার্ভিসটাকে, আমি আবারও বলি, বিমান আমার অত্যন্ত আবেগের একটা জায়গা এবং আমাদের জাতীয় পর্যায়ে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সেই একটা আবেগের জায়গা। মানে আপনি বুঝতে পারতেছেন, একটা দেশ স্বাধীন হওয়ার 2 সপ্তাহের ভিতরেই সে ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করতেছে আসমানে। এটা তো অনেক আবেগের জায়গা, ভালো লাগার জায়গা। সেখান থেকে যদি একটু কথা বলেন। সেখান থেকে আমরা বলি যে দেখেন, সেই ফ্লাইটগুলো পরিচালনা করা হয় আমাদের সেই বিলেতের প্রবাসীদের মাধ্যমে, ওনাদেরই সহযোগিতায় ব্রিটিশ ক্যালেডোনিয়ান ফ্লাইট চার্টার করে যখন ফ্লাইটগুলো চালু করা হয়। সো আমার এটা অ্যাকচুয়ালি আমাদের ভুলে যাওয়ার কথা না যে প্রবাসীরা, যুক্তরাজ্যের প্রবাসীরা যে অবদান রেখেছেন বিমানের জন্য, এটা বিমানের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, আমি এটা মনে করি। আমি কিন্তু জানতাম না ভাই। সো এইখানে এবং এর পাশাপাশি যে লন্ডন রুটে যে প্রচলিত যে সিলেটে যে আমাদের যাত্রীরা, ওনারা যদি বিমান ইউজ না করেন বা স্পন্সর না, সাপোর্ট না করেন, তাহলে কিন্তু বিমানের পক্ষে সম্ভব না যে ঢাকা রুটে একা ওই পরিচালনা করা। এটা কোনো মতনই সাস্টেনেবল হবে না। একমাত্র আমাদের যেই সিলেটি কমিউনিটি যারা আছেন, ওনারা সেই আবেগীভাবে বাংলাদেশ বিমানটাকে ব্যবহার করছে বলেই সেই ফ্লাইটগুলো প্রফিটেবল ভাবে চলতে পারছে। ঢাকা লন্ডন রুটটা, সিলেট লন্ডন এন্ড লন্ডন সিলেট রুটে। ঢাকা তো হাব, যেহেতু ঢাকাতে আপনার টেকনিক্যাল সবকিছু প্রয়োজন, ঢাকা যেতেই হবে। কোন এয়ারলাইন্সে দেখেন আপনার মাল্টি হাব থাকে, যেমন সৌদি আরবে যদি আপনি দেখেন, তার রিয়াদ আছে, দাহরান আছে, জেদ্দা আছে, বিভিন্ন হাব আছে। এই ধরনের, কিন্তু বাংলাদেশে কিন্তু হাব একটাই, হাব শুধু ঢাকা। অর্থাৎ যে কোনো ফ্লাইট পরিচালনা করা হয়, সেই চিটাগং হোক বা যশোর হোক, খুলনা, কিন্তু ঢাকাতে যেতেই হবে আলটিমেটলি। এইটার পিছনে আমি যেটা দেখি, অবজার্ভ করি, যে আমাদের দুঃখজনক বটে যে আমাদের এই 54 বছরেও কিন্তু আমাদের সেই ইমপ্রুভমেন্টটা করতে পারেনি সিভিল এভিয়েশন। এটা কিন্তু বিমানের ব্যাপার না, এটা হলো যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পর্যটন মন্ত্রণালয়, ওনাদের অধীনে এত বছর যাবত। আমরা যদি এক্সাম্পলে আসি, ফগ, কুয়াশা, আমরা জানি প্রতি বছরই বাংলাদেশে কুয়াশা হবে, অনেক দেশে হয়, পার্শ্ববর্তী ভারতে হয়, আশপাশের দেশগুলোতে হয়ে থাকে, কিন্তু বাংলাদেশে কেন ল্যান্ড করতে পারে না? ঢাকাতে আপনারা জানেন এই ইতিমধ্যে বেশ কিছু ফ্লাইট ডাইভার্ট হয়ে ভারতে পাঠানো হয়েছে, থাইল্যান্ডে পাঠানো হয়েছে, ঢাকাতে ল্যান্ড করা সম্ভব ছিল না।
এটার এই প্রধান কুয়াশার জন্য প্রধান কারণটি হচ্ছে যে ঢাকা এয়ারপোর্ট সেই ক্যাটাগরিতে এখনো যায় নাই, যেটাকে আইএলএস বলা হয়, যে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং, যে সেটা এখনো ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং develop করেনি। ডেভেলপ করেনি, এবং এটা ডেভেলপ করতে গেলে বেশ আনুষঙ্গিক খরচ আছে, অনেক ইকুইপমেন্ট প্রয়োজন হয়। এটাতে কুয়াশা যতই ঘন হয়, এই পাইলট কিন্তু সেই ইকুইপমেন্টকে প্রোগ্রাম করে দিলে ইকুইপমেন্টই সে ল্যান্ড করে নেবে। তাই। আপনি দেখেছেন, হয়তো আপনি হিথ্রোতে দেখেছেন, ওর সময় দেখেছেন প্রচন্ড কুয়াশা, দেখাই যাচ্ছে না, বাতিও দেখা যাচ্ছে না রানওয়ে, কিন্তু প্লেন এসে কিন্তু ঠিকই খুব স্মুথলি ল্যান্ড করে যাচ্ছে। সামি ভাই, আপনাকে আমরা একটু মানে একটু থামিয়ে দিই বললে তো বেয়াদবি হবে, আমরা একটু তুহিন ভাইয়ের সাথে কথা বলি। নিশ্চয়ই। হ্যাঁ, আপনিও আমরা দেখি আমাদের মাসুদুর রহমান তুহিন ভাই, আপনি আছেন লাইনে? জি সালাম আলাইকুম। আপনি আমরা তো দুজন কথা বলছি, আপনি ওখানে একা বসে আছেন। পোল্যান্ডে কি খুব ঠান্ডা এখন? ধন্যবাদ। পোল্যান্ডে এখন শৈত্য প্রবাহ চলতেছে এবং তুষার ঝড়, আজকেও অ্যালার্মিং আছে যে আজকে রাতে প্রচন্ড তুষার ঝড় হবে এবং সেই সাথে প্রচন্ড হিমবাহ, ঠান্ডা -20 ক্রস করতে পারে। অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। তো তুহিন ভাই, আমাদের পোল্যান্ড সম্বন্ধে একটু কথা বলেন। আমাদের বাঙালি কমিউনিটি মানে ছড়িয়ে ছিটিয়ে আছেন নাকি কোনো সুনির্দিষ্ট, যেমন আমরা এখানে, আমরা লন্ডন, ম্যানচেস্টার, বার্মিংহাম আমাদের বাঙালি অধ্যুষিত এলাকা হিসেবে আমরা মনে করি। পোল্যান্ডে কি সেরকম কিছু আছে নাকি সবাই স্ক্যাটার্ড? ধন্যবাদ। যারা মাননীয় উপস্থাপক এবং আমার সাথে আজকে যিনি বিজ্ঞ আলোচক আছেন, সানাউল্লাহ ভাই, সবাইকে এবং এনটিভি যারা অগণিত দর্শক শ্রোতা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সুদূর পোল্যান্ড থেকে। পোল্যান্ডে আমরা আসলে 10 বছর আগে এখানে রাজধানী কেন্দ্রিক আমাদের বসবাস ছিল, কিন্তু এখন পোল্যান্ডে আমরা যে ব্যবসাটা ডমিনেট করতেছি, রেস্টুরেন্ট লাইনের যে ব্যবসাটা, এটা এখন 90% বাংলাদেশিরা ডমিনেট করতেছে। যে কারণে পোল্যান্ডে যারা বসবাস করেন তারা ম্যাক্সিমাম এখন বিভিন্ন বড় বড় শহর, ছোট শহর, এমন কোন শহর নেই আমার দেখা যে শহরে কোনো বাংলাদেশি না আছে। সবাই ব্যবসা করতেছে, আলহামদুলিল্লাহ, সবাই ব্যবসার সাথে জড়িত। তো ওখানে আবার একটু সাইড লাইনে কথা বলি, যেমন আমাদের এখানে রেস্টুরেন্টে বিশেষ করে কেটারিং এর স্টাফ সংকট অনেক বেশি, যে স্টাফ পাওয়া যায় না, মানে দক্ষ সেই স্টাফ নাই। তো পোল্যান্ডে কি সেই সমস্যা আছে নাকি আপনারা মোটামুটি সেলফ সাফিসিয়েন্ট হিসেবে চলছেন? আমি আপনার কথাটা ক্লিয়ার বুঝতে পারিনি, আপনি কি ডকুমেন্টস এর ব্যাপারে বলতেছেন? তুহিন ভাই, আপনি বললেন যে মোস্টলি রেস্টুরেন্ট বা কেটারিং ইন্ডাস্ট্রি বুমিং, বিশেষ করে বললেন যে 90% বাঙালিরা ডমিনেট করতেছে। তো এই যে আমাদের এখানে তো স্টাফ পাওয়া যায় না, রেস্টুরেন্টগুলোতে স্টাফ পাওয়া যায় না, দক্ষ কারিগর পাওয়া যায় না। তো আপনাদের পোল্যান্ডে কি সেই অসুবিধা আছে নাকি মোটামুটি আপনারা চলে যেতে পারছেন, মানে চালিয়ে নিচ্ছেন? দক্ষ কারিগর যদি আমরা বলি, সেই অর্থে আমরা যে লাইনে ব্যবসাটা করতেছি এটা মূলত টার্কিশ ডোনার টাইপের ব্যবসাটা। এই ব্যবসাটা, হ্যাঁ, এই ব্যবসাটাতে বাংলাদেশ থেকে যারা আসেন স্টুডেন্ট, মূলত স্টুডেন্ট বা আমরা যারা স্পন্সর করি তারা নিয়ে আসি, আসার পরে আমরা একটা ট্রেনিং সেশনের ব্যবস্থা করি। তখন সে আস্তে আস্তে হয়তো কাজের মাধ্যমে আস্তে আস্তে সে অভিজ্ঞ হয়। এভাবেই আমরা করতে হয়, কারণ বাংলাদেশ থেকে ওইরকম স্কোপ নাই যে তাকে বাংলাদেশ থেকে ট্রেনিং এর মাধ্যমে এই ধরনের কাজটাকে কাজ শিখায় তারপর পোল্যান্ডে নিয়ে আসবো, স্কোপটা খুবই কম। এদিকে আপনারা যেমন আমাদের পূর্বপুরুষরা যারা ইংল্যান্ডে ছিলেন, সামি ভাই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে ওনারা ইন্ডিয়ান কারি এস্টাবলিশ করেছিলেন, তাই না? এই হিসাবে মানে স্পেসিফিক্যালি শেফরা ওই ইন্ডিয়ান কারি রান্না করাটাই মুখ্য ছিল। এখন পর্যন্ত রেস্টুরেন্টগুলো এভাবেই চলছে। কিন্তু আপনি যদি বলেন যে আপনার টার্কিশ বা অন্যান্য কুইজিন যেগুলো, এগুলাতে হয়তো এতটা বেগ পেতে হবে না, তাই না? এগুলো তো জেনারিক একটা রান্না বান্না, জেনারিক, এত কমপ্লিকেটেড না, এত সফিস্টিকেটেড না। হ্যাঁ, মানে আমাদের মা চাচির মতো আমাদের মশলাগুলো দিতে হবে না। আমাদের কারিটা আসলে কমপ্লেক্স খুব, এবং এটাকে সেই ঠিক পরিমাণ যদি না দিতে পারেন তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। তো আবার তুহিন ভাইয়ের কাছে আসি। তুহিন ভাইয়া, আপনাদের পোল্যান্ডে আমাদের বাঙালি কমিউনিটি এবং ওনাদের ট্রাভেল সার্ভিস যেটা কিভাবে পেয়ে থাকেন সেটা আমরা একটুক্ষণ পরে শুনবো। এখন আমাদের সম্মানিত একজন কলার আছেন আমাদের লাইনে, দেখা যাক উনি কে আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি টিভি বর্তমান স্টুডিও। জি জি, আপনি কথা বলছেন, আমরা শুনছি, বলেন। হ্যালো, আপনার টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিন অথবা মিউট করে দিন। হ্যালো, সম্মানিত কলার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনার মাঠ শোনা যান না ভাই? জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনি টিভি, আপনার মাঠ শুনতাম পারি না। আপনি কলটা কেটে দিন, তারপরে পাশের রুমে গিয়ে কথা বলুন। হ্যাঁ, আপনি কলটা কেটে দিন, তারপরে অন্য রুমে গিয়ে কথা বলেন। অন্য আমার তো টিভি বন্ধ। ও, আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি দয়া করে আপনি লাইনটা কেটে দিন, আবার কল করুন। হ্যালো, আপনি লাইনটা কেটে আবার কল করুন দয়া করে। হ্যাঁ, সম্মানিত কলার, আপনার লাইনটা কেটে গিয়েছে, আপনি দয়া করে আবার ফোন করুন, ইনশাআল্লাহ আমরা আপনার সাথে কথা বলবো। তো আমাদের তুহিন ভাই, একটু যদি আপনাকে আমরা আবার প্রশ্ন করি যে বাঙালিরা আপনার যে পোল্যান্ডে যে আসা যাওয়া করেন বাংলাদেশ থেকে বা পোল্যান্ডের সাথে দুনিয়ার অন্যান্য দেশে, যেই সব দেশে আমাদের বাঙালিরা বিশেষ করে যাচ্ছেন, তো ওনারা কিভাবে যাতায়াত করেন, ট্রাভেল এজেন্সিগুলো কি সার্ভিস দিয়ে যাচ্ছে, এই নিয়ে একটুক্ষণ পরে আপনার সাথে আবারও কথা বলবো। এখন আবার দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাঠ উঠলো ভাই বিমান লইয়া। জি জি। এখন গেলা কি ফরান রেস্টুরেন্ট ব্যাপার। ভাবলাম আরম্ভ করছেন। ভাইয়া, পোল্যান্ডের মানুষ সম্বন্ধে আমাদের তো জানতে হবে, ওনারা তারপরে না। আগে মাঠ তুলছেন, বিমানের মাঠ। এখন বিমান বাদেও গেলা কি ফরান রেস্টুরেন্ট ব্যাপার। ঠিক আছে, আপনি কিছু বলবেন বিমান সম্পর্কে? হ্যাঁ, আমি বলবো। বলেন ভাই, বলেন। আমি বলবো। বলেন বলেন। আমি 2 মাস আগে খালকো করছি। আমার খালকো টাকা চুরি হইয়া মালনি থেকে কাঠুর খাটিয়া প্রায় 15 কেজি। জি বুঝছেন তো ওটা? জি জি জি। এরপরে বিমানের প্যাসেঞ্জারের লোকে তার যা দুর্ব্যবহার করা হয়, কোনো পালা ব্যবহার করা হয় না। বুঝছেন ওটা? জি, আমরা এসব নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, আমি বলেন। অশিক্ষিত মানুষ নয়, আমি কোয়ালিফাইড মানুষ। আমি 1970-তে ইকোনমিক্সে অনার্স করছি। জি। ওই ব্যাংক 25 বছর আমার আছে। বুঝছেন? সিলেটি মানুষ বেশি যায় তুমি পাইলে। সিলেটি মানুষ চিন্তা অগ্রাধিকার আছে। সিলেটি মানুষের টাকা লাখিয়া পারে, টাকা খাইব কাটিলেন, মাল চুরি করিলেন, বিমানের অভ্যন্তরে দরকার সুখ দেখাইছে অভ্যন্তরে। কিন্তু বিমানের মাত মধ্যে লাগি হোক আর কোন জায়গায় বাঁচবো, যেটা বাঁচিলে ওটা বাঁচব। জি। সিলেট এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম দিয়া কিটায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ঠিকানা। ধন্যবাদ কলার, আপনার কথা আমাদের শোনাতে মেহমানরা শুনতে পেরেছি আমরা। ওনারা এ ব্যাপারে, যেহেতু আমাদের স্বামী ভাই এই লাইনে অনেক বছর যাবত সার্ভিস দিয়ে আসছেন, ইনশাল্লাহ এই ব্যাপারে কিছু কথা বলবেন, আমাদের কি করণীয় এই ক্ষেত্রে। আমাদের আরেকজন কলার লাইনে আছেন, দেখা যাক কে আছেন। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন তো ভাই? আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনি কল করার জন্য। এই বিলেতের প্রবাসীরা জি। 1971 শুধু খালেদা জিয়া এয়ারলাইন্স দিয়ে করে নেই, মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র দিয়ে, ঔষধ দিয়ে, সবকিছু দিয়ে সহযোগিতা করেছে। আমি মুক্তিযুদ্ধের একজন সংগঠক। জি। আমি কালেক্টর ছিলাম। আমি কালেকশন করেছি। এই যে আমাদের বাবা চাচারা সপ্তাহ পুরা ওয়েজেসটা দিয়ে দিত, জি। তখন আমরা বলতাম, চাচা আপনারা যে সব টাকা দিয়ে দিলেন, আপনার খেতে হবে না, থাকতে হবে না, বলতে আল্লাহ আছে, তোমরা যাও কাজ করে। জি। এই আমাদের বাবা চাচাদের অবদানের জন্য আজকে বাংলাদেশ এই জায়গায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা ব্রিটিশ কানাডিয়ান এয়ারলাইন্সকে চার্টার ফ্লাইট করে চালু করছিলাম, কিন্তু আজকে আমরাই, এই সিলেটিরাই আজকে অবহেলিত, নির্যাতিত, বারবার ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের সবকিছুর জন্য আন্দোলন করতে হয়, এয়ারপোর্টে হয়রানির জন্য আমাদের আন্দোলন করতে হয়। কেন কেন এইসব কেন হচ্ছে ভাই? কেন বিমাতা শুল্ক ব্যবহার করা হচ্ছে সিলেটিদের জন্য? এই যে আজকে বাবা চাচারা যারা বৃদ্ধ মানুষ, তারা যারা
ম্যানচেস্টার টু সিলেট যাবেন, তারা চলতে পারেন না। এই ম্যানচেস্টার থেকে যদি হিথ্রোতে আসেন তাহলে 5 ঘন্টার ড্রাইভ, জি 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 এরপরে আবার 10 ঘন্টা। জি। একজন বৃদ্ধ লোকের জন্য কি অবস্থা হয় আপনি চিন্তা করেন। জি। এয়ারপোর্টে 3 ঘন্টা আগে পৌঁছতে হবে। জি। এই যে 15-20 ঘন্টার মতো সময় লাগে, এইটা সহ্য করা যায় না। এই ফ্লাইট যদি লস করতো তাহলে বুঝতে পারতাম যে একটা কারণ আছে। সেটাই। লাভজনক ফ্লাইট এইটা, ঢাকা টু করাচি ফ্লাইট দেওয়ার জন্য এই ফ্লাইটটা বন্ধ করা হচ্ছে। ধন্যবাদ। ঢাকা লন্ডন হিথ্রো টু ঢাকা ওই ফ্লাইটটা লস চলতেছে। আর আমরা কি হয়, প্লেন যায় খালি, আমরা টিকিট পাই না, টিকিট নাই। সম্মানিত কলার, আপনার কথা আমরা শুনতে পেরেছি, অনেকগুলো বিষয় উনি আলোকপাত করেছেন। সবচেয়ে ভালো যে জিনিসটা আমার লেগেছে, আপনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক, আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা আমাদের ইয়াং জেনারেশনের পক্ষ থেকে, যারা আমরা তখনও কারো জন্মই হয় না, কারো অনেক ছোট ছিলাম আমরা, সে অনুযায়ী আমরা কিছু করতে পারিনি। তবে এটা ঠিক, এবং বাংলাদেশ সরকার এটা স্বীকার করে যে মুক্তিযুদ্ধের সময় প্রবাসীদের, বিশেষ করে বিলেতের প্রবাসীদের অবদান অনস্বীকার্য। এবং আমাদের স্বামী ভাই একই কথা বলছেন যে মুক্তিযুদ্ধটা তো আছেই, সাথে এই চার্টার প্লেনটা নেয়ার ক্ষেত্রেও অবদান অনেক বেশি। সম্মানিত কলার, আপনার কথা আমাদের স্বামী ভাই আবার একটু, উনারও অনেক এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই এ ব্যাপারে, উনি কথা বলবেন। আমাদের আরেকজন কলার আছেন লাইনে, ভাই আমি নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার, কলারকে শুনতে পাচ্ছেন? কলার, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যাই। আমাদের সম্ভবত বয়স উনি আমার থেকে বড় হবেন, মুরব্বী একটু রাগ করেছেন, বলছেন যে বিমান নিয়ে কথা বলবেন, পোল্যান্ডে চলে গেলেন। আসলে পোল্যান্ডের বাঙালি কমিউনিটি সম্বন্ধে আমার আইডিয়া নাই, এবং এরপরেই কিন্তু আমরা আসছিলাম যে পোল্যান্ডের বাঙালিরা কিভাবে ট্রাভেল করেন বিভিন্ন দেশে এবং বাংলাদেশে। আমাদের কলার আবার একজন চলে এসেছেন, দেখা যাক কে আছে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম, আমি শফিকুল আলম কুরাইশ, আপনার অতিথিদেরকে আমি সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। আমি বাংলাদেশ নিয়ে কিছু বলতে পারবো? অবশ্যই পারবেন। বাংলাদেশ বিমান সম্পর্কিত আপনার, আমি বলতাম চাই, আমরা বাংলাদেশিরা গৌরবের সাথে ব্রিটেন বসবাস করি। আমি বলতাম চাই 1757 যখন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, তখন এই পলাশির যুদ্ধে ও নবাব সিরাজউদ্দৌলার 5 জন স্ত্রী ছিল। সম্মানিত কলারের লাইনটা কেটে গিয়েছে। আমি আশা করব সম্মানিত কলার আবার কল করবেন। এর মধ্যে আবার একটা বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তার আগে আমরা যদি শুনে নিই আমাদের এই তুহিন ভাইয়ের কাছ থেকে। তুহিন ভাই, বাঙালি কমিউনিটি ট্রাভেল অ্যারেঞ্জমেন্টে কীরকম? আপনার কিভাবে বাংলাদেশে আসা যাওয়া করেন? বিমান ব্যবহার করেন কিনা, বা করলে আপনাদের এক্সপিরিয়েন্সটা কীরকম? 1 মিনিট, মানে কয়েক সেকেন্ডে বলবেন, তারপরে আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আবার আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। ধন্যবাদ। পোল্যান্ড হচ্ছে একটি বাংলাদেশি কমিউনিটি, একটি দ্রুত বর্ধনশীল একটি কমিউনিটি। এখানে প্রায় 30,000 বাংলাদেশি বসবাস করছে, এবং আপনারা শুনে খুশি হবেন যে আমরা যে সেক্টরটা পোল্যান্ডে, যে সেক্টরে ব্যবসা বাণিজ্য করি, গত কোভিড এর সময় রেভিনিউ অর্থনৈতিক ভাবে যেভাবে অবদান রাখছি, সেইভাবে আমাদের বাংলাদেশ থেকে অনেক ভিসাটাও সহজ হচ্ছিল। বাট 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশ থেকে ভিসাটা করানো যাচ্ছে না, যে কারণে বাংলাদেশিদের আসার যে প্রবাহটা সেটা কমে গেছে। এখন আসি আমাদের, তুহিন ভাই, আমরা এই ব্যাপারে কথা বলবো, আমাদের এই বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। তো আমি শুধু বলছিলাম, আপনারা ট্রাভেল অ্যারেঞ্জমেন্টে কিরকম, আপনারা কিভাবে বাংলাদেশে আসা যাওয়া করেন? 10 সেকেন্ডে বলবেন। রুটে ধরেন ইউরোপের অন্যান্য দেশ থেকে আমরা কাতার, তারপরে ধরেন এমিরেটস, টার্কিশ এয়ারলাইন্স, অন্যান্য এয়ারলাইন্স ব্যবহার করে আমাদেরকে ভায়া হয়ে বাংলাদেশে যেতে হয়। সরাসরি পোল্যান্ড থেকে বাংলাদেশ বিমানের কোনো ফ্লাইট নাই। বাংলাদেশ বিমানের ফ্লাইটগুলো হয়তো ইতালি থেকে বা ইংল্যান্ড থেকে বা আগে বেলজিয়াম ছিল, এখন সেটাও নাই। এইভাবে আসা যাওয়া করতো। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনার এই মতামতের জন্য। আমরা আমাদের কয়েকজন সম্মানিত কল করেছিলেন, ওনাদের অভিজ্ঞতা, ওনাদের মনোভাব ব্যক্ত করেছেন। কেউ কিছুটা ফ্রাস্ট্রেটেড ছিলেন। তো স্বাভাবিকভাবেই যেহেতু এই ট্রাভেল
এজেন্ট এরিনাতে এই এই এটাকে কি বলবো আমি, এই প্রতিষ্ঠানের সাথে আমাদের স্বামী ভাই ওতপ্রোতভাবে জড়িত। গত 25-30 বছর যাবৎ হাজার হাজার, সম্ভবত লাখ ছাড়িয়ে যাবে, টিকিট ইস্যু করেছেন, মানুষের সাথে ডিল করেছেন, কাস্টমারের ফিডব্যাক নিয়েছেন। তো এই পরিপ্রেক্ষিতে সাইম ভাই, আমি যদি আপনাকে একটু আলোচনায় আসতে বলি যে আমাদের যে সম্মানিত কলাররা যে কনসার্নগুলো রেজ করেছিলেন, এটা কতটুকু সত্য তো অবশ্যই, কিন্তু এটার মোকাবেলা কিভাবে করব আমরা? ওনাদের এক্সপিরিয়েন্স বা আপনি যে আপনার যে কাস্টমার যারা আসেন, ক্লায়েন্ট যারা আসেন, ওনাদের কাছ থেকে আপনারা কোন ধরনের ফিডব্যাক আপনারা পেয়ে থাকেন বা আপনারা কি সাজেশন ওনাদেরকে করে থাকেন? ধন্যবাদ। আমাদের মূলত প্রথম অবস্থাটা আমি একটু ক্লিয়ার করিনি, আমি কিন্তু বিমানের মুখপাত্র নয়, জি। আমি ব্যবসায়িক মহলে আমি একজন ট্রাভেল এজেন্সির উত্তরাধিকার, এবং এর পাশাপাশি আমাদের একটা সংগঠন আছে 4 দশক যাবত, যেটা ইউনাইটেড কিংডম বিমান অ্যাপ্রুভ ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন, যার ভূমিকা হলো বিমান যাত্রী এবং এজেন্টদের সাথে সম্মিলিতভাবে একটা আলোচনার সভা করার ব্যবস্থা করা। সো বিমানের ক্ষেত্রে যে কার্গোর ব্যাপারটা যেটা বলেছেন সম্মানিত কলার, যে কার্গোর বিষয়টা অবশ্যই এটা দুঃখজনক, এবং কার্গোর বিষয়ে আমরা কিন্তু অনেকবারই আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা অনেকবারই দাবি করেছি যে সিলেট কেন কার্গোটা যেতে পারে না। আগে আমরা জানি কার্গোটা যেত সিলেটে সরাসরি, এবং এটা বেশ কিছুদিন যাবৎ সিলেট বন্ধ করে দেওয়া হয়েছে। এটার আমাদেরকে বলা হয়েছে যে সিলেটে ক্লিয়ারেন্সের ফ্যাসিলিটিটা নেই, অর্থাৎ সেই রেভিনিউ অ্যান্ড কাস্টমস যারা এটাকে চেকিং করে। আমরা বললাম যে কেন এটা সম্ভব না, যে আপনাদের এটা কিন্তু বিমানের ব্যাপার না, এটা কিন্তু আবার এই রেভিনিউ যারা কাস্টমসটা করেন, সো তার পাশাপাশি সিভিল এভিয়েশনের একটা ভূমিকা আছে। আমরা তখন প্রশ্ন করছি যে কেন এটা আপনারা ব্যবস্থা করতে পারছেন না, এটা কেমন কতটুকটা কঠিন। কারণ আমাদের কথা হলো যে আপনার সিলেটে কিছু মালামাল গিয়েছে যেটা হয়তো অবৈধ বা এই ধরনের মাল গিয়েছে, তো আমাদের প্রশ্ন হলো কি, আপনার মাথা ব্যথা হয়েছে মানে তো আপনি মাথা কেটে ফেলবেন না, আপনি মাথার ওষুধ দেবেন। আপনার সাইম ভাই আমাদের একজন কলার আছে, সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। জি বলুন, আমরা শুনছি আপনার কথা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি তা জি জি জি, স্টুডিওতে কথা বলছেন, বলেন। স্টুডিও আপনি? জি জি জি। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, সকল জগতা মাত্র বাংলাদেশ বিমান এয়ারলাইন হইয়া, কিন্তু তারা এত পয়সার টিকিট নেয়, কিন্তু মানুষেরও অক্সিজেন প্রোভাইড করতে পারে না। আপনার কথাটা স্পষ্ট শুনি নাই, দয়া করে আবার বলবেন। আমি বলছি বাংলাদেশ বিমানে অনেক পয়সা ফেয়ার নেয়, জি। বাংলাদেশের আবহাওয়া, জি, কিন্তু ওরা অক্সিজেন প্রোভাইড করতে পারে না। অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, হ্যাঁ আমরা শুনবো, আমরা সাইম ভাইয়ের কাছ থেকে এটা আমরা অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। নেক্সট কলার দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। সাইম ভাই বলেন, আপনি বলছিলেন। আমি বলছিলাম যে কার্গোর বিষয়টা আমরা সে অনেকবার দাবি করেছি, আমার বিমান কর্তৃপক্ষের সাথে আমরা বৈঠক করেছি, এবং হাই কমিশনে আমরা সে গিয়েছিলাম গত বছরে মার্চ মাসে। আমরা গিয়ে আমাদের হাই কমিশনের সাথে এক্সচেঞ্জের সাথে আমরা বৈঠক করে আমরা দাবি রেখেছি যে এটা সরকারকে আমাদের দাবিটাকে জানানোর জন্য, যে সিলেটে যাতে ক্লিয়ারেন্স ব্যবস্থাটা করা হয়, আদৌ হয়নি। এটা আমাদের জানা নেই যে কেন হতে এটা এত কঠিন। আরেকজন কলার লাইনে চলে এসেছেন। শিওর। আসসালামু আলাইকুম কলার। কলার আসসালামু আলাইকুম। আপনি সম্ভবত টিভির সামনে থেকে কথা বলছেন বা রিং করছেন। আচ্ছা, আমরা আলোচনা করি। তো এখানে কি যে আপনি বললেন যে বিভিন্ন হাই কমিশনের সাথে বা অন্যান্য এখানে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো সাপোর্ট আপনারা নিতে পারেন না? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আসলে এখানে কোনো ভূমিকা নেই। আমাদের বিভিন্ন আরেকটা সংগঠন আছে যেখানে আমি জড়িত আছি, প্রবাসী কল্যাণ পরিষদ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ, সেখান থেকেও আমরা আবেদন করেছি, এবং আমরা বিভিন্ন ধরনের, কিন্তু আসলে আশ্চর্যজনক যে কোনো ধরনের ফিডব্যাক আমরা পাচ্ছি না। এটি একটি মূলত একটা সমস্যা, যে আপনি বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠান বলেন, আপনি যোগাযোগ করবেন, আপনি কোনো উত্তর পাবেন না। কিন্তু এটা একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার না। আপনি মনে করেন যে কোনো একটা অভিযোগ আপনার মন্ত্রণালয়ে আসলো, জি, এটা তো আপনি অ্যাটলিস্ট একটা স্ট্যান্ডার্ড রিপ্লাই তো দিবেন, সেটাও পাচ্ছেন না আপনারা।
আপনি ইমেল পাঠালে আপনি পাবেন। এটা হলো আমাদের বাংলাদেশের কালচার এবং এটা অবশ্যই পরিবর্তন হওয়ার প্রয়োজন। আমি আশা করি আমাদের নতুন সরকার গঠন করার পরে এইটা মানে দৃষ্টিতে দেখবেন। কারণ আপনার অ্যাকাউন্টেবিলিটি যে কথাটা বললেন, যে আপনার সংশ্লিষ্ট কে আছেন, যে আমাদের একটা চাহিদা, আমরা প্রবাসীরা আমরা এত রেভিনিউ দিচ্ছি, এত রেমিটেন্স দিচ্ছি, আমাদের চাহিদাটা কেন মেটানো হচ্ছে না? কমপক্ষে আমাদেরকে জানানো উচিত যে এইটা দিতে গেলে আমাদের 6 মাস, 9 মাস, 1 বছর, 10 বছর লাগতে পারে। হ্যাঁ, আমাদের সেটা তো জানার মানে অধিকার আছে আমাদের। অধিকার আছে। আপনি এই দেশে আপনি যদি কোনো কিছু আপনি কমিউনিকেট করেন, আপনাকে তো একটা বলবে যে এটা পসিবল আর নট পসিবল। আমরা কিন্তু কোনো উত্তর পাই না, এবং এটা সবচেয়ে ফ্রাস্ট্রেটিং। আমরা যখন কাজ করি, আমরা ইমেলস পাঠাই বিভিন্ন কর্তৃপক্ষের কাছে, আমরা ফোন করে বিভিন্ন পথে অন্যদেরকে বলে যে আপনি ওনাকে বলেন আমি ইমেল পাঠিয়েছি, ওই ইমেলটা আমার রিপ্লাই দেওয়ার জন্য। আপনি রিপ্লাইটা পাবেন না, আপনি ফোনের মাধ্যমে আবার রিপ্লাইটা পাবেন যে না আচ্ছা ঠিক আছে উনি পেয়েছেন, উনি এটা আপনাকে। এটা তো কোনো অফিশিয়াল কোনো ইয়া হলো, কোনো প্রোটোকল বলতে কিছু এটা করা হয় না। এটা কি মনে করেন আমাদের কালচার চেঞ্জ করতে হবে। আমরা আসলে বাংলাদেশ সরকারের যারা যারা আছেন, আমি বলবো ওনাদেরকে সেই বিদেশের সাথে যোগাযোগ রাখাটা কিভাবে করতে হয় সেটা আমার মনে হয় আমি যে জায়গাটায় প্রায় অনুষ্ঠানে আমি বলে থাকি, মনে করেন শামীম ভাই আপনি বাংলাদেশ সম্বন্ধে আপনি অবগত আছেন, এবং আপনি যে কোনো কারণে আপনি যোগাযোগ করেছেন, এবং আপনি কিন্তু একটা সংগঠনে বা সংস্থার মাধ্যমে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি যোগাযোগ করেছেন একটা দায়িত্বশীল জায়গা থেকে, এবং তারপরে আপনি বারবার ইমেল করছেন, কোনো রেসপন্স পাচ্ছেন না। কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম, ওরা তো ইউরোপ, আমেরিকা এবং বিভিন্ন দেশে বড় হয়েছে, প্রফেশনালিজমটা ওরা বোঝে। এরা যদি একটা ইমেল করে আর তারপরে যদি কোনো রিপ্লাই না পায়, তাহলে তো এরা যোগাযোগ বোধ করে দিবে। এই কথাটাই আমি আসলে একটা ভিন্ন টপিকে আবার চলে যাচ্ছি আমাদের অরিজিনাল কথা থেকে। এই বিষয়টাই কিন্তু আপনি যে কথাটা বলেছেন, দেখেন আমার সমবয়সী যারা আছেন, যাদেরই সন্তানরা, কারো সন্তান যেতে চায় না বাংলাদেশে। এইটি হলো আমি বলেছিলাম যে এর আগের যে সিইও ছিলেন, এখন তো শফিকুর রহমান সাহেব, ওনার আগে যিনি ছিলেন এই যে 5 আগস্টের আগে পর্যন্ত, আমি ওনাকে এই কথাটা আমি বলেছিলাম যে দেখেন বিমানের বহরে এখন নতুন উড়োজাহাজ আছে, আপনি শুধু বাংলাদেশ কেন্দ্রিক সিলেট এখন বর্তমানে 1200-1400 ইকোনমি ক্লাস ফেয়ার, কয়দিন যাবে এটা? কারণ হচ্ছে কি আমাদের যারা ময়মুরব্বীর যারা আছেন, ওনাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি যে ওনার দেশের জন্য এত আবেগ, ওনার শরীর অসুস্থ নিয়েও কিন্তু দেশে যাচ্ছেন, এবং ওনারা যখন যাওয়া বন্ধ করে দেবে, আপনি যে নেক্সট জেনারেশন কথা বলেছেন, ওনারা কিন্তু বাংলাদেশ যাবেন না। হ্যাঁ, সেটাই। আমরা এয়ারপোর্টের বিষয় নিয়ে একটু পরে কথা বলবো। আমাদের একজন সমাজ কলার লাইনে আছেন, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম কলার, আপনি আপনার টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিন, মিউট করে দিন অথবা বন্ধ করে দিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা স্টুডিওতে বা অনলাইনে কল করবেন আমাদের স্টেজে কথা বলার জন্য, অন এয়ার কথা বলার জন্য, দয়া করে আপনারা টিভির ভলিউমটা একেবারে কমিয়ে দিবেন, মিউট করে দিবেন, অথবা টিভি বন্ধ করে দিবেন, অথবা পাশের রুমে গিয়ে কথা বলবেন, তারপরে আবার আপনি টিভির সামনে এসে উত্তরটা শোনার চেষ্টা করবেন। তো বলছিলাম যে শুধু বিমান বলতে বিমান প্লাস বিমানের এয়ারক্রাফট না, বা এয়ারক্রাফটের ভিতরে যে সার্ভিসটা সেটা তো আছেই, সাথে করে আপনার যে ল্যান্ডিং এর পরে যে কাস্টমারদের সাথে যেভাবে ডিল করা হয় বা যে সাপোর্টটা দেয়া হয়, এটা কি মানে আন্তর্জাতিক মানে কোন পর্যায়ে বা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে মানে মানসম্মত সার্ভিস দিচ্ছেন কিনা ওনারা? আপনাদের ক্লায়েন্টরা কি বলেন? ল্যান্ডিং এর পরে আমাদের কাছে সেরকম কোনো অভিযোগ আসে না, কারণ ল্যান্ডিং এর পরে কিন্তু খুব একটা ভূমিকা থাকে না এয়ারলাইন্সের থেকে আপনি যখন নেমে যাবেন তখন কিন্তু চলে আসছেন আপনি সিভিল এভিয়েশনের কাছে, তখন আপনার সিভিল এভিয়েশন, আপনার ইমিগ্রেশন আছে, ব্যাগেজ হ্যান্ডলিং আছে, এগুলোতে আপনি পাস করবেন, হেলথ প্রয়োজন হলে হেলথ করবেন। কিন্তু বিমানের পক্ষ থেকে যেটা আমরা ল্যাকিংসটা পাই যে কমিউনিকেশনটা, এবং এটাই আমরা আসলে সবসময় আমরা অনুরোধ করে থাকি যে কমিউনিকেশন, অর্থাৎ যেই ভদ্রলোক বললেন যে ঢাকা যাওয়ার পরে যে নেক্সট ফ্লাইট, অন্যান্য এয়ারলাইন আমরা জানি যে ওরা অন্যান্য এয়ারলাইন যে পরিকল্পিতভাবে যখন জানে যে প্লেনটা দেরিতে ডিপার্ট করেছে, যে কোনো কারণেই হোক, এটা আমরা দোষ দিচ্ছি না, একটা হতে পারে যেমন বার্ড স্ট্রাইক হয়েছে, প্লেনটা উঠতে গিয়ে কিন্তু পাখিতে আপনার ইঞ্জিনে বাড়ি লেগেছে, তখন কিন্তু প্লেনটা কিছু হয়ে গেল। এখন পরবর্তী কি হবে, হোয়াট ইজ দ্য নেক্সট কোর্স অফ অ্যাকশন? সেই যাত্রী ঢাকায় যাবে না সিলেট যাবে, পরবর্তী কি হবে, ম্যানেজমেন্টটা, এটার ব্যাপার আমি বলবো যে অনেক
কমতি আছে। হ্যাঁ, কমতি আছে। অবশ্যই। কারণ দেখেন একটা জিনিস হয় কি, এই যে আমি এয়ারলাইনগুলো দেখি যে আপনি 5 স্টার এয়ারলাইন কিভাবে হয়, উড়োজাহাজ কিন্তু উনিও বোয়িং ইউজ করছেন, বিমানও কিন্তু বোয়িং, এখন ওই তো এয়ারবাস ইউজ করছেন, উনি এয়ারবাস। তো সেটাই। উড়োজাহাজটা নিয়ে কিন্তু আপনি যাচাই করতে পারবেন না, এয়ারলাইনের রেটিংটা করতে পারবেন না। রেটিংটা হবে সার্ভিস দিয়ে, যে কত দ্রুতভাবে আপনি দেখবেন হঠাৎ আপনার এসএমএস চলে এসেছে, আপনার এয়ারক্রাফট রেডি বোর্ডিং গেটে। আপনি অন্যান্য এয়ারলাইনে দেখবেন আপনার কাছে এসএমএস চলে আসছে, যখনই আপনি বুকিং করার সময় আপনার মোবাইল নাম্বারটা দিবেন, বলবে যে রেডি 20 মিনিটসে, আবার বলবে যে 20 মিনিটস ডিলে হচ্ছে ফ্লাইট, বা 10 মিনিটস ডিলে হচ্ছে। পরবর্তীতে আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশন কি করতে হবে, যে প্লেনটা আপনি ল্যান্ড করার পরে আপনি পরবর্তী যে ফ্লাইটটা ধরতে পারবেন কিনা, না ধরতে পারলে ওনারাই প্রস্তুত থাকবেন, যে ওনারা জানেন যে আমার এই প্লেনটা দেরি হওয়ার ফলে আমার 20 জন যাত্রী ঢাকায় যাবেন, 20 জন যাবেন ধরেন লাহোর যাবেন, 20 জন থাইল্যান্ড যাবেন, এনাদেরকে কিভাবে ম্যানেজ করতে হবে। তো আসলে আলটিমেটলি আমি যেই দুইটা জায়গায় আমি খেয়াল করলাম যে সার্ভিস ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটিটা দরকার। অ্যাবসলিউটলি। যে আপনি মনে করেন যে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ব্যক্তি থেকে, প্যাসেঞ্জার থেকেও অনেক সময় ইনকোয়ারি আসে, এগুলাকে সুন্দরভাবে ডিল করা উচিত। কারেক্ট। আর দ্বিতীয়ত হচ্ছে ইনফ্লাইট সার্ভিসটাকে, ইনফ্লাইট সার্ভিস হিসেবে আমি পার্সোনালি একজন ইনফ্লাইট সার্ভিসে আমি কিন্তু খুব এনজয় করি বাংলাদেশ বিমানে। আপনাদের অধিকাংশ মেজরিটি আমাদের বলবো যে প্যাসেঞ্জাররা দে আর হ্যাপি। আমরা কিন্তু প্যাসেঞ্জারকে সবসময় এনকারেজ করি, আমরা বলি যে দেখেন আপনার যদি ফ্লাইটে কোনো সমস্যা হয় অবশ্যই আপনি ফেরত এসে আমাদেরকে জানাবেন, আপনি একটা ইমেল দিয়ে দেবেন এবং কাস্টমার সার্ভিসের ইমেলে জানাবেন। একটা জিনিস আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন এয়ারলাইন্সে ফ্লাই করি, তো ওইখানে আবার ওই যে সার্ভিসগুলো, ছোটখাটো সার্ভিসগুলো, যেমন একটা ড্রিঙ্কস দেবে, একটা পানি দিবে, এটা কিন্তু বিমান থেকে অন্যান্যরা ভালো দেয় ভাই। এটা আমি স্বীকার করি, আপনার সাথে আমি একমত মানে হচ্ছি। বিমান হ্যাজ টু ইমপ্রুভ। এটা আমাদের আরেকজন কলার আছে এবং এই কলারের প্রশ্ন নেওয়ার পরে বা ওনার কথা শোনার পরে আমরা তুহিন ভাইয়ের কাছে একটু ঘুরে আসবো পোল্যান্ড থেকে। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। কলার কি আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে কলগুলো শুধু ড্রপ করছে। আচ্ছা তুহিন ভাই, আপনি কি আছেন? তুহিন ভাই, হ্যাঁ, আমি আপনি ওই যে পর্দার আড়ালে, তো আপনাকে দেখতে পাই না। আমি স্বামী ভাইকে দেখছি, ওনার সাথেই বেশি বেশি কথা বলছি। আপনি তো শুনলেন আমাদের কলারদের বিভিন্ন কনসার্ন শুনলেন, তো আপনার এ ব্যাপারে কিছু বলার আছে ভাই? অবশ্যই। আসলে আমি তো যে পোল্যান্ডে থাকি, আমি পোল্যান্ডের কিছু সমস্যা নিয়ে কথা বলতে চাই। এই যে ট্রাভেল করার যে সমস্যাটা আমরা ফেস করতেছি, ধরেন আমাদের ইউরোপের অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ট্রাভেল করতে হলে আর পোল্যান্ড থেকে যদি আমরা ট্রাভেল করতে যাই, আমাদের কস্টিংটা ডাবলের থেকে বেশি হয়। কোনো ক্ষেত্রে ধরেন যদি আমাদের পাশের দেশ জার্মানি থেকে আমরা মিউনিক থেকে অথবা বার্লিন থেকে বাংলাদেশে ফ্লাই করি, আমাদের 600 ইউরো খরচ হয় টিকেটের দাম আপ ডাউন। আর পোল্যান্ড থেকে যদি আমরা ট্রাভেল করি, বাংলাদেশে যাই অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে, তো দেখা গেছে পোল্যান্ড থেকে ট্রাভেল করলে আমাদের 1500 ইউরো পর্যন্ত খরচ হয়। তো এইটা একটা বড় ধরনের সমস্যা। আর পোল্যান্ড একটা সম্ভাবনাময় দেশ। আমি মনে করি যদি বাংলাদেশ বিমানের ইউরোপের অন্য কোনো দেশে পরবর্তীতে কোনো টার্গেট থাকে যে ওই ডেস্টিনেশন থেকে ফ্লাইট পরিচালনা করবে, পোল্যান্ড একটা সম্ভাবনা রুট হতে পারে। এখানে এখন প্রতিনিয়তই আমাদের বাংলাদেশি প্রবাসীরা অনেক বাড়ছে, স্টুডেন্ট বা যারা জব করতে আসে, এবং আমাদের অনেক পরিবার এখন আলহামদুলিল্লাহ অনেক পরিবার হয়েছে, তো সদস্য সংখ্যা অনেক বাড়ছে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যদি অন্যান্য দেশ থেকে, আগে ধরেন লন্ডন থেকে আমাদের ফ্লাইট হতো এখান থেকে লন্ডন, লন্ডন থেকে বাংলাদেশে, তো তখন একটা প্রবলেম হচ্ছে ভিসা জটিলতা একটা সমস্যা এখানে আছে। ভিসার জন্য আমাদের অনেক প্রবলেম আগে ফেস করতে হতো। এখন অবশ্য পোল্যান্ড থেকে বিভিন্ন এয়ারলাইন্স গুলো ফ্লাইট পরিচালনা করে, ধরেন এমিরাটস, কাতার, টার্কিশ, এয়ার আরাবিয়া, অন্যান্য ফ্লাইট গুলো পরিচালনা হয়। তারপরেও আমাদের এখান থেকে ফ্লাইট অন্যান্য দেশের তুলনায় ডাবলের থেকে বেশি আমাদের কস্টিংটা হয়। আর একটা প্রবলেম হচ্ছে, এখান থেকে ধরেন বিভিন্ন মালামাল যখন বাংলাদেশ, যেমন লন্ডন থেকে খুব ইজিলি বাংলাদেশে কার্গো সিস্টেমে অনেক মালামাল বাংলাদেশে পাঠানো যায়, পোল্যান্ড থেকে কিন্তু এই সুযোগ সুবিধাটা নাই। সেই ক্ষেত্রে যদি আজকে আমাদের একজন অতিথি আছেন, সম্ভবত উনি এই রিলেটেড বিজনেসের সাথে জড়িত, যদি পোল্যান্ডে এই ধরনের কোনো
কার্গো সিস্টেম যদি চালু করা যায়, তো আমি মনে করি যে এটা একটা খুব ভালো একটা দিক হবে। এখানে অনেক ফ্যামিলি, প্রায় 30,000-এর উপরে বাংলাদেশি বসবাস করতেছেন। প্রতিদিনই বাংলাদেশের সাথে আসা যাওয়া আছে, আমরা দেখতে পাই। আমাদের অনেক স্টাফ আছেন, বিভিন্ন কোম্পানিতে স্টাফ আছেন, যারা প্রবাসী আছেন, তারা বাংলাদেশে আসা যাওয়া করেন। আমরা অনেক কিছু শখের জিনিস বাংলাদেশে আসলে পাঠাতে পারি না। হ্যাঁ, আপনার কথা আমরা আসছি। সামি ভাইয়ের সাথে আমরা বিজ্ঞাপন বিরতিতে কথা বলছিলাম যে টরন্টো থেকে যে ফ্লাইটটা বাংলাদেশে যায় সাকসেসফুল, হিউজলি বিজনেস ওয়াইজ সাকসেসফুল, আই ওয়াজ টোল্ড। এখানে কিন্তু শুধু টরন্টোর মানুষ না, এই যে মিশিগানের মানুষেরা কিন্তু এখানে ড্রাইভ 5-6 ঘন্টা ড্রাইভ করে ওখান থেকে চলে যায়। যদি ইউরোপের ভিতরে যে ভাই বললেন পোল্যান্ডের আশেপাশে কোনো দেশেও যেখানে মনে করেন বাঙালি বেশি মানুষ জনসংখ্যা আছেন, এইসব দেশে যদি ফ্লাইট অপারেট করা যায় তাহলে বিভিন্ন দেশ, ছোট ছোট দেশ থেকে বা যে দেশগুলোতে বাঙালি কম, ওনারা ওই দেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে চলে যেতে পারতেন। এর মধ্যে কোনো সম্ভাবনাময় কোনো দেশ আছে কি আপনি মনে করেন? বাংলাদেশ বিমানে কোনো চিন্তাভাবনা আছে কিনা? আমার এই ইন্ডাস্ট্রি স্বল্প জ্ঞানে আমি একটু বলি। একটা মিনিট, আমাদের আরেকজন কলার আছেন, দেখা যাক, সময় কিন্তু কমে আসতেছে। আমি ভেরি সরি, লেটস সি হু ইজ দেয়ার। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম ভাই, দীর্ঘ 23 বছর ধরে আমি বাংলাদেশে যাইলাম না। ব্রিটেন থেকে ওয়েদার দেখি বাংলাদেশে, তো দেখায় কলকাতা। নবাবের 5 সিরিয়াস লাইন নাকি কোনকে চাচ্ছে নাম ব্রিটিশে, ওটা বদলাম তোর ব্রিটিশে। জি জি, সম্মানিত কলার, আপনার অনেকেই কিন্তু এই যে ভদ্রলোক বললেন যে উনি যাচ্ছেন না, কেন যাচ্ছেন না উনি বলেছেন, কিন্তু আমি আসলে খুব স্পষ্টভাবে শুনতে পাইনি। তো আমরা যদি আপনার আগের কথায় চলে আসি, আমরা বলছিলাম যেই পয়েন্টটি বলছিলেন আপনি যে পার্শ্ববর্তী ইউরোপের দেশগুলোতে বিমানের পরিচালনার বিষয়টি, দেখেন একটা ব্যাপার হচ্ছে কি, আমার স্বল্প জ্ঞানে আমি বলি, এয়ারলাইন্স কিন্তু এভিয়েশন এয়ারক্রাফট আপনি কিনতে পারেন, এয়ারক্রাফট কিনে কিন্তু এটাকে আপনি প্রোডাক্টিভ ইউজ করে রোটেশনে রাখাটা কিন্তু খুব কঠিন। এটাকে আপনি কিনতে যত খরচ, চালাতে কিন্তু খরচ আরো অনেক বেশি, এবং চালাতে গেলে সে সাকসেসফুলি। সো কোনো এয়ারলাইন্স আমি বলবো, বিশেষ করে আপনি যদি একটি গন্তব্য কেন্দ্রিক করেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ নেই, কারণ পরিবর্তন হচ্ছে। আপনার যেসব সাকসেসফুল এয়ারলাইন্স দেখছেন, যে আপনার নামগুলো প্রয়োজন, আপনি জানেন মিডল ইস্টার্ন যারা এয়ারলাইন্স আছে বা ইভেন টার্কিশ বলেন, যারা সাকসেসফুল এয়ারলাইন্স, ওরা কিন্তু সবসময় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কানেক্টিভিটি নিয়ে। সেই ক্ষেত্রে বিমানে কিন্তু যেটা বলতে যাচ্ছিলাম, আপনি লাইনটা অবশ্যই আপনার করার এসেছিল, সেই আমি বলেছিলাম যে আপনার বিমানের এমডি সাহেবকে আমি বলেছিলাম, এর আগের এমডি সাহেবকে, যে বিমানের বহরে নতুন এয়ারক্রাফট আছে, আপনি বাংলাদেশের বিয়ন্ড চিন্তা করেন। আপনি শুধু সিলেট চিন্তা করছেন ইউকে থেকে, এবং এটি কতদিন কন্টিনিউ করবে, কারণ আমাদের যে মুরব্বীরা ওনারা কিন্তু ধীরে ধীরে কিন্তু ওনারা ত্যাগ করে যাচ্ছেন। হু উইল ট্রাভেল আফটার দ্যাম? আমার ছেলে, আপনার ছেলে, বা আমাদের সমবয়সী যারা আছে, কয়বার যাবেন ঘন ঘন গেলেও সাইম ভাই যেটা হচ্ছে, যেমন ফেয়ার যদিও বলা হচ্ছে যে কিছুটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু এখন যেহেতু ডোমেস্টিক ফ্লাইট শুধু বাংলাদেশ বিমান না, আর অন্যান্য এয়ারলাইন্স ডোমেস্টিক ফ্লাইট করছে, মানে আমাদের অনেকে মনে করেন সিলেট নিয়ে আমরা কথা বলি, কিন্তু অনেকেই আগে মনে করেন যে মুরব্বীরা এখান থেকে সরাসরি সিলেটে গিয়েছেন, তারপরে ওনারা ওনাদের বাড়িতে গিয়ে যে কয়দিন থাকার থেকেছেন, তারপর আবার চলে আসছেন। কিন্তু আমাদের জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন, এরা কিন্তু বাংলাদেশ ট্রাভেল করে, যে ঢাকা চিরাঙে যায়। তো অনেকেই কিন্তু আবার যেমন করেন ঢাকায় গিয়ে হয় সে ডোমেস্টিক ফ্লাইট ধরে, অথবা ঢাকায় 2 দিন রেস্ট করে বিভিন্ন জিনিস দেখে। যেমন আমি গেলে চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাংলাদেশ দেখানো। বাংলাদেশ, সিলেট তো বাংলাদেশ না, সিলেট বাংলাদেশের একটা অংশ, তাই না? কিন্তু বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো ভালো জায়গা আছে, এগুলো তো আমাদের বাচ্চাদেরকে আমাদেরকে পরিচিত করে তুলতে হবে, তাই না? এই হিসাবে কিন্তু ডাইরেক্ট সিলেটের প্যাসেঞ্জার কিন্তু কমে আসতেছে। আপনি যেটা বললেন যে এটা আসলে যদি আর ফেয়ার যদি এরকম থাকে, তাহলে আসলে মানে ওনারা ভালো বুঝবেন। তবে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমি যেটা বুঝি, অন অ্যাভারেজ মনে করেন যে প্রবাবিলিটি যদি ধরেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ বিমানের প্রতি আমরা এখনো মেজরিটি মানুষ সে আবেগের জায়গা থেকে হোক, যে জায়গা থেকে হোক, অনেকটা সন্তুষ্ট আছেন, তাই না? এত কিছু পরেও যখন আমরা বিমান ফুল ফ্লাইট যাচ্ছে, তো নিশ্চয়ই আমাদের আবেগের জায়গা থেকে আমরা আমাদের কাজটা করছি, কিন্তু বিমান কি বিমানের জায়গা থেকে কাজটা করছে?
এটার প্রশ্নের উত্তর আমাদের দর্শকরাই দেবেন। আমার বোধহয় এটা বলাটা ঠিক হবে না, হ্যাঁ, এটা যে- কিন্তু আমরা সব সময় এনকারেজ করে থাকি, আমরা সবসময় যাত্রীদেরকে বলে থাকি যে আপনাদের কোন ফ্লাইটে কত তারিখে কোথায় গিয়েছেন এটা আপনি অবশ্যই ইমেল করে জানাবেন। এবং আমি নিজেও দেখেছি কয়েকটা বিমান ফ্লাইটে বিমান বাংলাদেশ এসে কিন্তু বলছেন যে স্যার এই যে ফর্মটা ফিডব্যাক ফর্মটা দিচ্ছেন। আমাদের একটা দুর্বলতা কিন্তু আমাদের যাত্রীরা কিন্তু ফর্মটা ফিল আপ করেন না। আমরা বলি আবেগে বলে, কিন্তু এই যে আপনাকে আমি ক্ষোভটা আমার বলে শেষ হয়ে গেল, কিন্তু ওই কাগজে লিখে এটা যদি আমি দেই তখন এটা বিমানের কর্তৃপক্ষের কাছে একটা রেজিস্টার হলো যে আমার একটা অভিযোগ আছে, হয়তো আমার ড্রিঙ্ক চাটা আমার গরম ছিল না বা আমার যে কোনো অভিযোগ হোক, করা যায়। এটা অন এয়ার বলে কিন্তু খুব একটা লাভ হচ্ছে তবে না। এই ফর্মটা কি এনভেলপের ভিতরে দেয় নাকি খোলা দেয়? না, এটা ক্লোজ করা, তাই ক্লোজ করা। আমি অবশ্য কখনো হ্যাঁ অথবা এটাকে ইমেলও করা যায়। আমি যেটা সাধারণত বলে থাকি যে আপনারা ফর্মটা নিয়ে ফিল আপ করে আপনারা একটা কপি রেখে ইমেল করবেন, আমাদেরকে একটা কপি দিবেন। সেটাই সাইম ভাই, আপনাকে একটু থামিয়ে দিই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সাইম ভাইয়ের কথা। আমি এই জিনিসটি আসতে চাচ্ছিলাম যে দেখেন, আজকে যদি আমি কোনো সার্ভিস রিলেটেড ইস্যুতে আমার যদি মন খারাপ থাকে বা আপ টু দ্য স্ট্যান্ডার্ড সার্ভিস না পাই, তখন আমরা যদি কমপ্লেন করি, মানে কমপ্লেনটা কিন্তু খারাপ কিছু না, যে আপনি সমালোচনা করছেন, আপনি আপনার কনসার্নটা রেজ করছেন, তো তখন হবে কি যে সার্ভিস যারা ডেলিভারি দিচ্ছেন, সার্ভিস প্রোভাইডাররা এ ব্যাপারে সচেষ্ট হবেন, পরবর্তীতে আর কেউ যেন এটাতে না পড়ে। তো আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। তুহিন ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের রাত জেগে আমাদের সাথে ছিলেন বলে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সম্মানিত মেহমান আমাদের সামি সানাউল্লাহ ভাই, আপনাদের অতি পরিচিত একজন মানুষ, অনেক জ্ঞান ঘুরবো আলোচনা করলেন, আমি অনেক কিছু জানলাম। সানাউল্লাহ ভাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি অল্প সময়ে খুব বেশি বলা যায়নি, 10 সেকেন্ডে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। যাত্রীদের, আমি সব যাত্রীদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যে কোনো এয়ারলাইন্সে আপনাদের সার্ভিস, বিশেষ করে বিমান বাংলাদেশের ক্ষেত্রে আপনারা সেই জানাবেন, অবশ্যই ইমেল করে জানাবেন আপনাদের সার্ভিসটি ভালো লেগেছে বা খারাপ লেগেছে। ভালো হলেও বলবেন অবশ্যই, তাতে বিমানের যারা আছেন ওনারা উৎসাহিত হবেন যে আপনাকে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য। থ্যাংক খুবই ইউ। মূল্যবান একটা কথা বলেন।